প্রিয় দর্শক, এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠানের লেখক পর্ব। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের একজন বিশিষ্ট কবি হাই হাফিজ। হাই হাফিজ থাকেন ঢাকার বাইরে, কিন্তু তার লেখালেখি একটা দীর্ঘ সময় ধরে চলছে এবং তিনি মফস্বলে থেকেও চমৎকার কবিতা লেখেন। হাই হাফিজ, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, ভালো আছি। হাই হাফিজ বই কটা, কবিতার বই? আমার সর্বমোট বই হচ্ছে 9টা, তার মধ্যে কবিতা হচ্ছে 7টা। চুম্বনের দাগ, চুম্বনের দাগ কি শেষ বই? আমার সর্বশেষ কবিতার বই। চুম্বনের দাগ তো একটা দুর্দান্ত নাম। এখন আধুনিক কবিতা এবং তার যে নতুন একটা দর্শন এসছে, উত্তর আধুনিক কবিতা, যেটা 90 দশক কিংবা তারপরে প্রথম দ্বিতীয় দশকের কবিরা বলছেন যে আমরা উত্তর আধুনিক কবিতা লিখছি। তা আপনি কি উত্তর আধুনিক কবিতা লেখেন? উত্তর আধুনিক কবিতা আমার কবিতাগুলো প্রায় সবগুলি উত্তর আধুনিক এবং সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আর কি লেখা। আধুনিক কবিতার সঙ্গে উত্তর আধুনিক কবিতার কি কোনো পার্থক্য আছে? জি, অবশ্যই আছে। সেটা কি? আধুনিক কবিতা হচ্ছে আমাদের যে জীবন প্রবাহ, যেমন সমসাময়িক যে জীবনটা, সেটা হচ্ছে আধুনিক কবিতা। আর উত্তর আধুনিক হচ্ছে মানে ওই আধুনিক কবিতার বিশ্লেষণ করে আমাদের সেখান থেকে যে ভাব, গাম্ভীর্য এবং অনুভূতি সেগুলোকে প্রকাশ করা আর কি। মানে আধুনিকতার পরের যে পর্যায়, জি, সেটা হলো উত্তর আধুনিক। এই যে আমাদের একটা সংগ্রামশীল জীবন 1971 থেকে কিংবা তারও আগে থেকে এই যে 24 জুলাই পর্যন্ত যে আন্দোলন, এই আন্দোলনে কি একজন কবি হিসাবে আপনার কোনো সক্রিয় কবিতা ছিল? হ্যাঁ, অনেক কবিতাই আছে আমার সক্রিয় ভূমিকা। যেমন আমাদের সমাজে যে নানা অসঙ্গতি ছিল, আমাদের যে অনাচার ছিল, এগুলোর মানে বিরুদ্ধে আমার অনেকগুলো কবিতা আছে এই সময়ে। আমার এই বইটাতেও যে চুম্বনের দাগ, এখানেও রূপক অনেক কবিতা আছে। আপনার ভবিষ্যৎ স্বপ্ন কি? আমার ভবিষ্যৎ স্বপ্ন হচ্ছে আমাদের সমাজের নানা অসঙ্গতি, অনাচার, অসভ্যতা, এগুলোকে নির্মূল করে একটা সুন্দর সমাজ বিনির্মাণ। আমাদের স্বপ্ন যেটা, সেটা বাস্তবায়ন করা আর কি। এটাই হচ্ছে আমার। আপনার চুম্বনের দাগ কবিতা থেকে আমি একটা কবিতা হাতে পেয়েছি, একটি মানুষ। আমি চাই যে আপনি একটি মানুষ কবিতা আমাদের একটু পড়ে শোনান। যে এটা আসলে একটা ছড়া টাইপের কবিতা, আমি পড়িয়ে শোনাচ্ছি। একটি মানুষ। একটি মানুষ হয় না সবার আস্থাভাজন, কারুর কাছে অবহেলার, কারুর আপন। একটি মানুষ ভুলে ভরা জীবনটা তার, সেই মানুষই শুদ্ধ সঠিক কোথাও আবার। একটি মানুষ পায় না সবার ভালোবাসা, কারুর প্রিয় আবার কোথাও সে কোন ঠাসা। একটি মানুষ সফলতায় শীর্ষে সবার, দহন জ্বালা তবুও কাদায় ব্যর্থতা তার। একটি মানুষ তিলে তিলে এক জীবনে, হাজার স্মৃতির মালা গাঁথে সঙ্গোপনে। বাহ, ছড়া টাইপের একটি কবিতা। খুব সুন্দর কবিতা। ভালো থাকবেন আপনি। হ্যাঁ জি, অনেক ধন্যবাদ। আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা শ্রোতা, যারা শুনলেন, সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আমার জন্য দোয়া করবেন। সুধী দর্শক, এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠানের আবৃত্তি পর্ব। আমরা জানি যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী 27শে আগস্ট, 12ই ভাদ্র এবার উদযাপিত হতে যাচ্ছে। আমরা আমাদের জাতীয় কবির জীবন, তার সাহিত্য, সব কিছু মিলিয়ে আমরা দেখি যে তার মধ্যে এক বিশাল সংগ্রামশীল জীবন, কিন্তু এর মধ্যেও আছে প্রেম, এর মধ্যেও আছে বিরহ। সুধী দর্শক, নজরুল বর্ষে আমাদের নিবেদন। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী জান্নাতুল ফেরদৌস মিম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি। কোন কবিতাটি আপনি পড়বেন আজকে? আমি এবারে সিন্ধু হিন্দোল কাব্যগ্রন্থ থেকে অভিযান, এই কবিতাটি পড়ব। শুনি আমরা। নতুন পথের যাত্রা পথিক, চালাও অভিযান, উচ্চ কণ্ঠে উচ্চারো আজ মানুষ মহিয়ান। চারদিকে আজ ভীরুর মেলা, খেলবি কে আয় নতুন খেলা। জোয়ার জলে ভাসিয়ে ভেলা, বাইবি কি উজান। পাতাল ফেড়ে চলবি মাতাল, স্বর্গে দিবি টান। সমর সাজের নাইরে সময়, বেরিয়ে তোরা আয়। আজ বিপদের পরশ নেব, নাঙ্গা আদুল গায়। আসবে রণসজ্জা কবে, সেই আশাই রইলি সবে। রাত পোহাবে, প্রভাত হবে, গাইবে পাখি গান। আয় বেরিয়ে সেই প্রভাতে, ধরবি যারা তান। আধার ঘোরে আত্মঘাতী যাত্রা পথিক সব, এ উহারে হানছে আঘাত, করছে কলরব।
অভিযানের বীর সেনাদল, জ্বালাও মশাল, চল আগে চল, কুচকাওয়াজের বাজাও মাদল, গাও প্রভাতের গান, উষার দ্বারে পৌঁছে গাবি, জয় নব উত্থান। উষার দ্বারে পৌঁছে গাবি, জয় নব উত্থান। অনেক ধন্যবাদ মিম, চমৎকার পড়েছেন আপনি। আমরা চাই যে আমাদের জাতীয় কবির কবিতা এই নজরুল বর্ষে আরও বেশি পঠিত হোক, তরুণরা পড়ুক, আপনারা পড়বেন। অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলাকে। সুধী দর্শক, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠানের সাম্প্রতিক ভাবনা পর্ব। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দুজন সম্মানিত অতিথি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন আসিয়া পারভিন সোনিয়া, তিনি বস্তি প্রকল্পের সঙ্গে যুক্ত এবং তার ম্যানেজার। আমাদের সঙ্গে আছেন সিনথিয়া ইসলাম, তিনি পারায়ণ প্রকল্পের ম্যানেজার। আপনাদের দুজনকে স্বাগত জানাই আমাদের আয়োজনে। আমি প্রথমে একটু সোনিয়ার কাছে যাই। সোনিয়া, বস্তি আমাদের ঢাকা শহর কিংবা ঢাকার বাইরে যেসব বস্তিগুলো গড়ে উঠেছে, সেখানে অসহায় শিশু, নারী, এরা কিন্তু অনেক। তো এদের জীবনের মান উন্নয়নের জন্য বস্তি প্রকল্প কি করছে? স্ল্যাম প্রকল্প বলে আমরা ইংরেজি। আমরা মিরপুর, আজিমপুর, তারপর পল্লবী, মোহাম্মদপুর এই এলাকায় আমরা বস্তি শিশুদেরকে নিয়ে কাজ করছি। তো সেখানে আসলে যেসব শিশুরা ঝরে পড়ে বা যারা পড়ালেখা করছে না বা যেসব মারা, কর্মজীবী মারা কাজ করতে পারছে না, তাদের শিশুদেরকে আমরা ওখানে, আমাদের আবার ডে কেয়ারও আছে, আমরা ওখানে ডে কেয়ারেও সাপোর্ট দিচ্ছি। মোট কথা যেসব স্লামের শিশুরা মানে লেখাপড়া করে না, তাদের জীবন মান উন্নয়নের জন্য আসলে আমরা এই বস্তি শিশু প্রকল্পটা চালু করেছি। সিনথিয়া, পারায়ণ প্রকল্প অনেক কাজ করে, ইতিমধ্যে পারায়ণ প্রকল্পের নামটা খুব আমরা শুনতে পাচ্ছি। তো এ পর্যন্ত আপনারা কি কি কাজ করলেন? এই পর্যন্ত আমরা ইউথ এবং নারীদেরকে সচেতন করার জন্য বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম করে থাকি। যেমন উঠান বৈঠক করে থাকি আমরা, এবং পাবলিক হিয়ারিং করে থাকি। এছাড়া ইউথ গ্যাদারিং আছে আমাদের এখানে, প্রায় 200-250 মানুষ গ্যাদারিং হয়। এবং সাথে সিবিও, এলাকার যারা সিবিও আছে, ছোট ছোট অর্গানাইজেশন, তাদেরকে নিয়ে আমরা সিবিও গ্যাদারিংও করে থাকি। এখানেও প্রায় 200-250 লোকজন আসে। একই লোক বারবার আসছে না নতুনরা? না, আমরা আমাদের কর্ম এলাকা ঢাকায় আছে, ঢাকায় মিরপুর, পল্লবী, দুয়ারিপাড়া, এছাড়া সাভার, ধামরাই। তো আমরা বিভিন্ন জায়গায় কাজগুলো করে থাকি ওয়ার্ডে। আপনার কি মনে হচ্ছে যে আপনাদের পারায়ণ প্রকল্পের ভেতর দিয়ে শিশু এবং নারীর যে অধিকার প্রতিষ্ঠা, সেটা কতদূর, মানে আপনারা 100% আপনি কাজের জন্য টার্গেট করেছেন, এ পর্যন্ত কতদূর আসতে পেরেছেন? আমাদের এইখানে বিভিন্ন আমরা সাপোর্ট দিয়ে থাকি, কাউন্সিলিং, এছাড়া লিগ্যাল এইডের সাথে আমরা তাদেরকে একটি যোগাযোগ করিয়ে দিই যাদের আইনগত আইনি সহায়তা লাগবে। এছাড়া আমরা নিজেরাও বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। তো আমাদের 3টা পরিবর্তন কর্নার আছে, ঢাকাতে আছে 2টা এবং সাভারে 1টি। তো এইখানে প্রতিদিন আমাদের নারী, শিশু এবং ইউথ, তারা তাদের সমস্যাগুলো নিয়ে প্রতিদিন আমাদের পরিবর্তন কর্নারে আসেন। তো এই পর্যন্ত আমরা স্যাটিসফাই, আমরা সাপোর্ট দিয়েছি প্রায় 1000 তো হবেই, বিভিন্ন দিয়েছি আমরা পরামর্শ। আপনি কি বিশ্বাস করেন যে সাম্প্রতিক সময়ে যৌতুকের বলি হচ্ছে মেয়েরা, নারীদের প্রতি যে যৌন সহিংসতা সেটা বেড়েছে, সংবাদপত্রে খুলে প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি। এই জায়গায় কি পারায়ণ প্রকল্প কোনো কাজ করে? এইখানে আমাদের পরিবর্তন কর্নার, এছাড়া আমরা বিভিন্ন যে সচেতনতামূলক কাজগুলো করে থাকি মাঠ পর্যায়ে, সেইখানে আমরা এই বিষয়গুলো নিয়ে তাদেরকে অ্যাওয়ার করি যে তারা যদি কোনো ঘটনা ঘটে, নারী নির্যাতনের বা কোনো সহিংসতার ঘটনা ঘটে, তাহলে তারা কোথায় যাবে। যেমন লিগ্যাল এইড অফিসে যেতে পারে, স্থানীয় থানায় যেতে পারে। আমাদের যে পাবলিক হিয়ারিংগুলো হয়, সেখানে আমরা থানার যেই ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকেন তাকে আমরা ইনভাইট করি। এছাড়া সমাজসেবা কর্মকর্তা ওনারাও আসেন। তো আমরা গভর্নমেন্টের সাথে একসাথে কাজগুলো করে থাকি। তো আমরা মাঠ পর্যায়ে তাদেরকে এই বিষয়গুলো জানাই যে এইরকম ঘটনা ঘটলে তারা কোথায় যাবে, এবং তারা সরাসরি যদি যেতে না পারে তাহলে আমাদের পরিবর্তন কর্নারে আসে, আমাদেরকে জানান। প্রয়োজনে আমরা তাদেরকে সাথে করে অনেক সময় থানায়ও নিয়ে যাই, লিগ্যাল এইড অফিসে নিয়ে যাই, মামলা করার প্রয়োজন হলে তাদেরকে সহযোগিতা করি। বাহ, খুব ধন্যবাদ। আমি আবার সোনিয়ার কাছে যাব। যে সংবাদপত্র খুললেই দেখা যাচ্ছে যে নারীরা নির্যাতিত হচ্ছে, এবং সেটা কিন্তু একটা নিম্নবিত্ত, যারা বস্তিতে থাকে,
বস্তিবাসীরাই বেশি এইভাবে হয়তো বাইরে বলতেও পারে না, মেয়েরা কিন্তু একটু কম বলে। তো এই যে নির্যাতন বস্তিবাসীরা হয় শিকার, শিশুরা লেখাপড়া করে না, সেখানে পয় নিষ্কাশন ব্যবস্থা তাদের খুবই খারাপ, সেখানে পানি সুপেয় পানির ব্যবস্থা, এইসব জায়গায় কি আপনারা কোনো কাজ করেন? জি, আমাদের এই প্রজেক্টের নাম হলো সমতার আলো প্রজেক্ট। এখানে আমাদের একটা কমিটি আছে, চাইল্ড প্রোটেকশন কমিটি, শিশু সুরক্ষা। আমরা আসলে এই কমিটিতে আমাদের গণ্যমান্য ব্যক্তি যেমন থানার থাকবে, উকিল আছে, ডক্টর আছে, তারপর সমাজসেবার অধিদপ্তর থেকে আছে, মাদ্রাসার হুজুর আছে, ইনাদেরকে নিয়ে আমাদের একটা কমিটি আছে। এবং আমরা যেই এলাকায় কাজ করি সেই এলাকার ইসলাম বস্তি শিশুর একজন লিডার উনিও থাকে, এবং দুইটা শিশু সদস্য থাকে আমাদের সাথে। তো ওনাদের কাজ হলো কি, আমাদের কোয়ার্টারলি এই মিটিংটা হয়। আমরা যখন দেখি যে আমাদের এলাকায় বা আমাদের ইসলামে কোনো সমস্যা হচ্ছে, শিশুর যৌন হয়রানি হচ্ছে বা নারী সহিংসতা বেড়ে গেছে, তখন তারা আমাদেরকে এসে কমিটিতে জানায়। আমরা এই কমিটি থেকে কি করি, থানায় যোগাযোগ করি, বা আমাদের উকিল আছে, উকিলের সাথে যোগাযোগ করি। আমরা যতটা পারি তাদেরকে নিরাপদ রাখার ব্যবস্থা করি আর কি, আমাদের এই কমিটির মাধ্যমে। তারপরও আমাদের আরও এনজিও আছে, এনজিওদের সাথেও আমরা যোগাযোগ করে আমরা এই কাজগুলো করে থাকি। একটা প্রশ্ন করি আমি সিনথিয়াকে, যে এটা তো আপনারা চাকরি করেন তাই না, পালনপুরে, চাকরির বাইরেও আপনি একজন নারী, তো আপনার কি কখনো মনে হয় যে আমি যে চাকরি নাও করতাম তাহলে আমি নারীদের জন্য, শিশুদের জন্য আমি করতাম, মানে আন্তরিকতা, এটা ভালোবাসা জন্মাইছে কিনা চাকরি করতে করতে? সেটা তো অবশ্যই মনে হয়। আমরা যখন কমিউনিটিতে যাই তখন কিন্তু অনেকেই আসে আমাদের সঙ্গে, তাদের সমস্যাগুলোর কথা বলার জন্য আসে। তো অনেক সময় দেখা যায় যে আমাদের প্রোগ্রাম শেষ, তারপরেও তাদের সঙ্গে বসছি, তাদের কথাগুলো শুনছি। হ্যাঁ, আমরা হয়তো সব সমস্যার সমাধান করতে পারি না, বাট তারপরেও তাদের সমস্যাগুলো আমরা শুনি, যতটুকু হচ্ছে সমাধান করার মতো মনে হয় যে এটা আমরা করতে পারবো, সেইখানে আমরা এফোর্টটা দিই। এবং আমি একজন নারী হিসেবে তো সব সময় তাদের পাশে থাকতে চাই। ধন্যবাদ। সোনিয়াকে বলবো যে আমি আমার কথা বলি যে আমি যখন একটা কোনো বস্তির পাশ দিয়ে যাই, ওদের যে দুরবস্থা দেখি, আমি তো পুরুষ, আমি জানি যে এদের মধ্যে অনেক নির্যাতন হয়। আপনি যদি চাকরি নাও করেন, ধরেন একজন নারী হিসাবে এই শিশু এবং বস্তির এই মানুষের জন্য আপনার হৃদয় নিশ্চয়ই কোনো ভালোবাসা কাজ করে, এবং চাকরির বাইরেও কি আপনি সেটা করতে চান? জি ভাই, আমি অপরাজয় বাংলাদেশে প্রায় 25 বছর হয়ে গেছে কাজ করছি। তো আমি কয়েকটা এলাকায় কাজ করেছি, পল্লবীতে তো এখন কাজ করছি আমাদের, তার মধ্যে আমি আজিমপুর, রায়ের বাজার, মোহাম্মদপুর, প্রতিটা এলাকায় কাজ করেছি। এবং আমার খুব ইচ্ছা, যদি আমি এখান থেকে চলেও যাই, তারপর আমি আমার এলাকার জন্য কিছু করব, কারণ আমার শিশু আসলে আমার অনেক প্রাণ, আমি শিশুদেরকে খুব ভালোবাসি। এবং মারা এলাকায় আমরা বের হলে দেখা যায় যে আমরা যে সম্মানটা পাই, এটা আসলে আমরা নিজেদেরকে খুব গর্ব মনে করি যে আমরা আসলে অপরাজয় বাংলাদেশের চাকরি করে যে এই সম্মানটা পাচ্ছি, মানুষের জন্য। হ্যাঁ, জি, কিছু করার সুযোগ। এবং আমরা যেটা করি ভাই, আমরা প্যারেন্টস মিটিংটা করি, অভিভাবক সভাটা করি, এবং আমরা এলাকায় গিয়েও আমরা কিন্তু যে পথনাটক বলেন, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান, সচেতনামূলক যেসব বিষয়গুলো, সেগুলো নিয়ে আমরা আমাদের সাথে আলোচনা করি কমিউনিটিতে। বাহ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, সোনিয়া এবং সিনথিয়া। নাম আলাদা কিন্তু কাজের ধরন কিন্তু প্রায় খুব কাছাকাছি। খুব ভালো লাগলো। অপরাজয় বাংলাদেশ অপরাজয় থাকুক সেটা চাই, আপনারাও অনেক দীর্ঘদিন ধরে কাজ করে নেই মানুষের জন্য, সেটা চাই। ভালো থাকবেন। জি ভাইয়া, ধন্যবাদ আপনাকে, এটিএন বাংলাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠানের কবি ও কবিতা পর্ব। এই পর্বে উপস্থিত আছেন দেশের একজন বিশিষ্ট কবি সুজয় কুমার পাল। তার বইয়ের সংখ্যা অনেক, আমি তার সঙ্গে কথা বলবো। সুজয়, কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন তো? কয়টা বই আপনার? আমার 14টা বই। সবগুলোই কবিতার? না, এখানে উপন্যাস আছে, গানের বই আছে, এবং কবিতা বা কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ কটা? এটা আছে 10টা। 10টা। আপনি পেশায় কি করেন? আমি একজন কলেজের শিক্ষক আর কি। শিক্ষক। আপনার কবিতার বই কম বিক্রি হয়, কবিতার বই কেনে না, এইরকম অভিযোগ কিন্তু আছে। তারপরেও আপনি কবিতার বই বের করছেন, কবিতা লিখছেন কেন? আসলে কবিতা লেখা বিশেষ করে কবিদের মনের একটা বড় খোরাক, এবং পাশাপাশি কবিতার ভিতর দিয়ে মানুষের কাছে পৌঁছানো সহজ হয় বলে আমার মনে হয় আর কি। আমি জন্য কবিতা লিখি, আর কবিতা লেখাটাকেই আমি অন্য লেখার চাইতে বেশি গুরুত্ব দিয়ে থাকি আর কি।
ভালো লাগে। সব কবিরাই মানে কোনো অর্থনৈতিক কোনো মানে তেমন কি বলবো গেইন নেই, তেমন কোনো বিজয় নেই অর্থনৈতিক ক্ষেত্রে, তারপরেও কবিরা কবিতা লিখবেই। এই যে এক বিশাল অনুভবের জগৎ, এ থেকে কিন্তু কবিদের কোনো মুক্তি নেই। আপনার কবিতার পাশাপাশি আপনি গানও তো করেন। জি জি। কি গান আপনি আমাদের দুটো লাইন শোনাতে পারেন? আমি একটা আধুনিক গান শোনাই। শুনি আমরা। হয়তো পৃথিবী বদলে যাবে, রংধনু আকাশে উঠবে না, আমার মনটা একই রবে, আর তোমাকে চাওয়া যেন মিটবে না গো, মিটবে না। হয়তো পৃথিবী। বাহ, আপনি তো গান গাইলেও ভালো করতেন। আপনি গান লেখেন? আমি গান লিখি, সুর দিয়েই গান গাই, এবং আমার ইউটিউবে অনেক গান আছে। অনেক গান আছে। আপনার কবিতার বিষয় কি? বিভিন্ন ধরনের কবিতা লিখি আমি। আমি প্রেম, প্রকৃতি, ভালোবাসা, দেশের কথা সবার নিয়েই আমার লেখালেখি। আপনি যে গান গাইছেন, কবিতা লিখছেন, পাশাপাশি শিক্ষকতা করছেন। জি জি। আপনার ছাত্ররা কি কবিতার দিকে দৃষ্টি দেয়, কবিতা পড়ে? কবিতা পড়ে না যে তা না, তবে সংখ্যায় কম। সংখ্যায় কম। আপনার প্রিয় কবি কে? আমার প্রিয় কবি শামসুর রহমান, আমার বাংলাদেশের প্রিয় কবি। তারপরে নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা তো আমার অগ্রজ, তাদেরকে আমি স্মরণ করি। কবি হিসাবে আপনি কেমন দেশ দেখতে চান? আমি একটা অসাম্প্রদায়িক, মুক্ত, সংস্কৃতি মনা মানুষের পদচারণ আমি সবসময় দেখতে চাই। বাহ, সুজয় পাল, সব শেষে আমরা এসে গেছি, আমাদের সময় খুব কম, তো আমরা আপনার একটা ছোট্ট কবিতা শুনে নিই। আমি একাই ভালোবেসেছিলাম, এই বই থেকে আমার কবিতাটি। দুঃসময় বড় কষ্টের, তা তো বটেই। দুঃসময়ে একা হয়ে যেতে হয়। জীবন জগতের শেষ ট্রাম প্রকৃতির সাথে খেলা করে, অভাবের তাড়নায় উদ্যমতা হারিয়ে ফেলে, অক্লান্ত ঢেউয়ের বুকে ভিজে মাটি ক্ষয়ে যায়, হৃদয় থেকে স্নানান্তর হয়ে যায় দিবসের আলো। হিরণময় রাত্রি ছাড়া ইতিহাস আর কিছু মনে রাখে না। ক্ষণ গণনা করতে করতে হারিয়ে যায় বৈতরণী নদী। চোখ বুজে উড়ে আসে অন্ধকার, পিছনে ফিরে দেখি কেউ নেই। অনেক মুহূর্ত কেটে গেল, ব্যক্তিত্ব নামক উদ্যমী পুরুষটা প্রতীক্ষায় গৃহহীন হয়। অব্যক্ত ঘুমে ভুলে যায় বাতাসের শব্দ। সান্ত্বনার আকাশ খাড়া সূর্যের মতো আঘাত করে। মন ভেঙে যায় আর অক্তিম হাঙরের মতো, যা আর কোনো দিন জোড়া লাগে না। ভ্রান্তির উপসংহারে পুরনো হৃদয় আড়ি পেতে বসে থাকে নির্জনে। অনুজ্জ্বল গ্রহ নক্ষত্রের আলোড়নে রাত নিশীথ হয়, নিজেকে বড় একা লাগে। জলের প্রতিভা চলে যায় বিকেলের আসন্ন আলোয়। দুঃসময় বড় কষ্টের, দুঃসময় বড় কষ্টের। অনেক ধন্যবাদ সুজয় পাল, আবার কোন অনুষ্ঠানে দেখা হবে, ভালো থাকবেন আপনি। আপনাকেও ধন্যবাদ, এটিএন বাংলাকেও ধন্যবাদ। সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এবারে যাব নৃত্য পর্বে। চলুন নৃত্য দেখি।
প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে। আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা শুরু করেছিলাম নজরুলকে দিয়ে। এই নজরুল বর্ষে আমরা নজরুল দর্শন, নজরুলের জীবন, নজরুলের সাহিত্যকর্ম যদি বিশ্লেষণ করি, তিনি দেখব যে নারী স্বাধীনতার কথা তিনি সবচেয়ে আগে বলেছিলেন এবং তিনি বলেছিলেন, সেদিন সুদূর নয় যেদিন বিশ্ব পুরুষের সাথে গাহিবে নারীরও জয়। আজকে আমরা নারীর জয়গান শুনি, নারীর অধিকারের কথা শুনি, মানুষের অধিকারের কথা শুনি। নজরুল এই মানুষের অধিকার, মানুষের জাগরণের কথা সারা জীবন ধরে বলেছেন। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।